আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? খাওয়া হয়েছে? হ্যাঁ, অনেকের হয়নি না? আরবিতে একটা কথা আছে, যা সুকুতু মিনার রেদা, মানে চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ, নাকি? যারা চুপ ছিলেন ধরে নিলাম তাদেরও খাওয়া হয়েছে, নাকি? আচ্ছা, অনেকের খালি পেট। এক হচ্ছে খালি পেট, আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। This is really rigid, really difficult to listen bitter speech in empty stomach. খালি পেটে এ তিতা বকবকানো শোনা যায় না, শোনা যায়? যায়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতায় এখানে যারা বসে আছেন আপনারা সব সময় আমরা যেটা চিন্তা করি চিন্তার বাইরে চিন্তা করেন। এজন্য যে কোনো পরিবেশে খাপ খাওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে। সেই সাহস থেকে কয়েকটি কথা বলে আমি শেষ করব। প্রথম কথা হচ্ছে, আসলে আলোটা সরাসরি আমাদেরকে দেওয়া হয়েছে, আর আপনাদের দিকে আলোটা কম। কিন্তু আলোটা আমাদের এই জন্য দেওয়া হয়েছে কারণ আমাদের তো নিজস্ব কোনো আলো নেই। আলো দিয়ে আমাদেরকে আলোকিত করতে চাচ্ছে, আর আপনাদের নিজস্ব আলো আছে, এজন্য আপনাদের দিকে আলোটা খুবই কম, নাকি? হ্যাঁ, আমরা তো চাঁদের মতো সূর্য থেকে আলো গ্রহণ করি। তার মানে আপনারা তো সূর্য, আপনাদের থেকে আমরা আলো গ্রহণ করি, এর বাইরেও কিছু আলো আমাদেরকে দেওয়া হচ্ছে। শুনেন, আজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শান্ত ভাইকে একটা চমৎকার আয়োজন করার জন্য। আসলে এই যে চমৎকার আয়োজন করার উদ্দেশ্যটা কি? আপনারা যে চিন্তার বাইরে চিন্তা করার জন্য আপনাদেরকে এই সুন্দর আয়োজনে আনা হয়েছে। একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা এক কাজ করো, প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। তোমরা প্রত্যেকটা বেলুন হাতে নাও, বেলুনের মধ্যে প্রত্যেকে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার নামটা লিখলো। লিখার পর বললো, এক কাজ করো, তোমরা বেলুনটা ছেড়ে দাও। সবাই বেলুনটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর শিক্ষক কিছুক্ষণ পরে বললো, তোমরা এক কাজ করো, যার যে বেলুন সে বেলুনটা তোমরা একটু আবার হাতে নাও। প্রত্যেকে 5 মিনিট ধরে খুঁজলো, কিন্তু তার বেলুনটা সে খুঁজে পেল না। তো পরবর্তী শিক্ষক বলল, তোমরা এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে এই বেলুনটা নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল মাত্র 1.5 মিনিটের মাথায় প্রত্যেকে তার প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। তখন শিক্ষক বলল, দেখো, এখান থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি সুখী হতে চাও আলটিমেটলি তুমি সুখী হতে পারবা না। তুমি যদি অপরকে সুখী করতে চাও তাহলে তুমি নিজেও সুখী হবা, অপরকেও সুখী করা সম্ভব। আজকে শান্ত ভাই যে চমৎকার আয়োজন করেছে নিজেকে সুখী করার জন্য না, আপনাদেরকে সুখী করার জন্য। আলটিমেটলি আপনাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে চমৎকার আনন্দ, সে আনন্দ পাওয়ার জন্যই এই আয়োজনটা করেছে। একবার হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণা হয়েছে, তারা 30 বছর একটা গবেষণা করেছে। তারা 30 বছর গবেষণা করে তারা বলেছে, তারা হু ইজ হ্যাপি, সুখী কারা, হোয়াট ইজ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি। তারা 30 বছর গবেষণা করে তারা বের করেছে, সুখী হচ্ছে তারাই দে ক্যান মেনটেন দ্য কমিউনিটি। যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। যারা বিভিন্ন সোশ্যাল এঙ্গেজমেন্টে যারা জয়েন করে, আপনাদের আজকে শনিবার উইকেন্ড, অনেকে বাসায় ঘুমাচ্ছে, অনেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু আপনারা একটা সোশ্যাল এঙ্গেজমেন্টে আসছেন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য, কানেক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা যেখানে আসছেন। আগে বলে তো নলেজ ইজ পাওয়ার, এখন বলা হয় কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা হচ্ছে একটা সুপারসোনিক পাওয়ার। আপনারা যে আজকে ঘরে না বসে আপনারা যে এখানে আসছেন, এই যে সুখী, আমি আপনাদেরকে যেটি বলেছি যে শান্ত ভাই আজকে এই চমৎকার যে আয়োজনটা করে, আপনারা কি মনে করেন এই অনুপ্রেরণাটা পায় কোথা থেকে বলেন তো? আপনারা মনে আমার থেকে একটু আগে নিজেরাই দেখেছেন, পৃথিবীতে হয় নিত্যজয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমাদের ভাবি যে অনুপ্রেরণার কারণেই এই চমৎকার আয়োজনটা করতে পারে। দুইজনের জন্য একটা করতালি হবে। দেখেন, একবার আপনাদের যে আনন্দ, এই যে আয়োজন করে কি কোটিপতি হওয়া যায়? হওয়া যায়? এই প্রোগ্রামটা করে কি প্রচুর টাকার মালিক হওয়া যায়? আমি ব্যক্তিগতভাবে শান্ত ভাইকে চিনি, উনি কিন্তু এত কোটিপতি না, কিন্তু সবসময় হাসেন। কেন হাসেন? কেন হাসেন? আচ্ছা, আজকে আমাদের দেশে একটা পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটি কি বলুন তো? নোবেল প্রাইজ, ঠিক না?
আমাদের প্রধান উপদেষ্টা তিনি পেয়েছিলেন, এজন্য আমাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। নোবেল প্রাইজ যিনি এটা উদ্যোক্তা বা যিনি এটা যার নামে, তার নামটা কি বলুন তো? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল জীবনের প্রথম একটা আবিষ্কার করেছেন, সেটি কি জানেন? ডায়নামাইট আবিষ্কার করেছেন। আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল, একটা হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল একবার রাতে একটা দুর্ঘটনায় তার ভাই লডভিগ নোবেল মারা গিয়েছিল। তখন তো এত বেশি মিডিয়া ছিল না, কিন্তু সবাই ধরে নিয়েছে যে আলফ্রেড নোবেল মারা গেছে। সকালে আলফ্রেড নোবেল পত্রিকা দেখে মানুষ মনে করেছে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। পত্রিকার হেডলাইন কি ছিল জানেন? মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড। মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। মানে সবচেয়ে বাজে বাজে কমেন্ট গুলো পত্রিকাতে করা হয়েছে। আলফ্রেড নোবেল চোখের পানি ফেলে দিয়েছিলেন। তিনি বলে, আমি ডাইনামিক আবিষ্কার করেছি, আমি মনে করছিলাম মৃত্যুর পর সকলেই আমাকে স্মরণ করবে, আর আমি দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুর পরে আমার জন্য গালি দিচ্ছে। আমি এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি আবিষ্কারের মাধ্যমে, মৃত্যুর পর আমাকে মানুষ গালি দিচ্ছে। আলফ্রেড নোবেল সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, আমি যে টাকা ইনকাম করেছি এই টাকাটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে আমাকে মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে না, বরং মৃত্যুর পর সকলেই আজীবন আমাকে স্মরণ রাখবে। সেজন্য উনি সকল টাকা কোথায় দিয়েছেন? ট্রাস্টে দিয়ে গিয়েছেন। আলটিমেটলি আপনি আমরা টাকার পিছনে ছুটি সব সময়। আমরা সুখ মনে করি টাকা, আমরা সবসময় মনে করি টাকা, আমরা অন্যকে দেখে ঈর্ষান্বিত হই। আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন, যে বাড়িতে আপনি আছেন, সে বাড়িটা আপনার দাদার বাবার? কে কে দাদার বাবার নামটা কার কার মনে আছে বলুন তো? দাদার বাবার নামটা তার বাবার বাবা আছে। তার মানে যে জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে, সে জায়গার মালিক কে ছিল তার নামটা পর্যন্ত, অত দূরের কথা, নামটা পর্যন্ত আপনি জানেন না। তাহলে আপনি কি মনে করেন 200 বছর পরে আপনার যে সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনি যার জন্য রেখে যাবে, 200 বছর পর আপনার পরবর্তী জেনারেশন আপনাকে স্মরণ করবে? করবে। তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন কিসের জন্য? খালি খালি। যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, মালিক ছিলেন, নাম কি জানেন? বাবুল সাহেব। বাবুল সাহেব মারা গিয়েছে কখন জানেন? করোনার সময়। বাবুলের সাথে ব্যক্তিগত ভাবে প্রফেশনাল কারণে ওনার সাথে আমার দেখা হয়েছিল। বাবুল সাহেব ওনার ব্যক্তিগত চিকিৎসক, আমার ক্লায়েন্ট। ওনার পার্সোনাল যিনি ডক্টর, তিনি আমাকে বলেছেন, বাবুল সাহেব উনি যখন করোনার সময় উনি অফিস করতেন কিভাবে জানেন? ওনার অফিসটা ছিল এখানে, উনি দাঁড়াতেন, এখানে উনি বসতেন, উনি বাসায় পর্যন্ত যেতেন না। সকল খাওয়া দাওয়া এবং সকল কিছু, ওনার একটা শেফ ছিল, শেফের সকল কিছু তৈরি করতো করোনার সময়। এবং উনি যখন যেখানে অফিস করতেন, গ্লাস ছিল, যারা ওনার সাথে মিটিং করতে আসতো গ্লাসের বাইরে ছিল সবাই। মানে এখানে উনি থাকতেন, শেষ মাথায় ছিলেন, সবাই যতজন আসতো সবাই এভাবে কথা বলতো। বাবুল সাহেব 130টি প্রতিষ্ঠান তৈরি করেছেন বাংলাদেশে। কতটি? 130টি প্রতিষ্ঠান বাবুল সাহেব তৈরি করেছেন, কোনো হসপিটাল তৈরি করেননি। বাবুল সাহেব চিন্তা করেছিলেন বড় বড় শপিং মল তৈরি করব, আমি যদি অসুস্থ হই তাহলে আমি কি ব্যাংকক চলে যাব, আমি মাদ্রাজ চলে যাব, আমি সিঙ্গাপুর চলে যাব, আমার জেট বিমান আছে, সমস্যা কি? কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন টাইমে অসুস্থ করলেন যে সময় পৃথিবীর কোনো বিমান চলে নাই। ওনার পার্সোনাল চিকিৎসককে উনি বলেছেন, উনি যখন আক্রান্ত হয়েছেন, তিনি বলেছেন যে আমার 130টা প্রতিষ্ঠান তোমার নামে লিখে দিব, তারপর আমার জীবনটা তুমি বাঁচাও। কিন্তু কিন্তু ওনার জীবনটা কেউ রক্ষা করতে পারেন নাই। তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, এই সম্পদের মূল্যটা কতটুকু? আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন? আলেকজান্ডার দ্য গ্রেট উনি পুরো পৃথিবী জয় করেছেন, ভারতীয় উপমহাদেশ পর্যন্ত জয় করেছেন। যাওয়ার পথে উনি যেখানে গিয়েছেন সেখানে যত স্বর্ণ পেয়েছেন সকল স্বর্ণ নিয়ে উনি ভারতীয় উপমহাদেশ পর্যন্ত আসছেন। যাওয়ার পথে উনি যখন যাচ্ছিলেন তখন উনি মারা যাওয়ার আগে উনি একটা, ওনার যারা শিষ্য ছিল তাদেরকে একটা পরামর্শ, তোমাদেরকে আমি 3টে পরামর্শ দিয়ে যাব। প্রথম পরামর্শ হচ্ছে, আমি যখন মারা যাব আমার যে খাটিয়াতে তোমরা আমাকে শোয়াবা, সে খাটিয়ার আমার 2টি হাত তোমরা খুলে দিবা। আমি যে সম্পদ সারা বিশ্ব জয় করে যে সম্পদ উপার্জন করেছি, এই সম্পদটা তোমরা মাটিতে বিছিয়ে দিবা।
আর আমার ব্যক্তিগত চিকিৎসক যারা ছিল তারা আমার খাটিয়াটা বহন করবে। তখন আমাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এই পরামর্শ কেন দিলেন? উনি বললেন, আমি পুরো পৃথিবীবাসীকে বলতে চাই, আমি যে পুরো পৃথিবী জয় করে যে সম্পদ অর্জন করেছি, সে সম্পদ মাটির চেয়ে বেশি মূল্যবান নয়। এবং আমি মানুষকে বলতে চাই, পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু। আমার যখন মৃত্যু আমার আসবেই, তখন কোন ডাক্তার আমার এই মৃত্যুকে ঠেকাতে পারবে না। এই জন্য ডাক্তাররা আমার খাটিয়াটা গ্রহণ করবে। আর আমার হাতটি আমি এজন্য তাদেরকে বলেছি, তোমরা হাতটা খাটের বাইরে রাখবা, পুরো পৃথিবীকে দেখাতে চাই আমি পুরো পৃথিবী জয় করেছি সম্পদের জন্য। যাওয়ার সময় আমি খালি হাতে যাচ্ছি। ইটস কল্ড রিয়ালিটি, ইটস কল্ড রিয়ালিটি। কিসের পিছনে দৌড়াই আমরা? কিসের পিছনে দৌড়াই? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কষ্ট পাই। একটা বাচ্চা ছেলে অ্যাপার্টমেন্টে থাকে, 12 তলায়, সে বারান্দায় সুন্দর পোশাক পরে দাঁড়িয়ে আছে। সে দেখলো নিচে মাঠে বৃষ্টি হচ্ছে, একটা বাচ্চা ছেলে, একটা মানে রাস্তার বাচ্চা খেলাধুলা করছে। উপরে ছেলেটা বললো, ইস, যদি আমি তার মতো এভাবে খেলতে পারতাম, এভাবে উপরে না থেকে খেলতে পারতাম, ইস, আমি যদি তার মতো এত সুন্দর অ্যাপার্টমেন্টে থাকতে পারতাম, এত সুন্দর পোশাক আমার থাকতো। তার মানে মানুষের চাহিদা কখনো শেষ হবে না। মানুষের চাহিদা কখনো শেষ হবে